ভালো আছো সবাই? চলো আজকে আমরা কোষ বিভাজনের শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যেই আমাদের কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের প্রকারভেদ এবং সেই প্রকারভেদগুলো নিয়েও আলোচনা হয়ে গেছে, তাই তো? কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি এবং এই আলোচনার মধ্যেই আমরা জেনে গেছি যে কোষ বিভাজন এর গুরুত্বটা কী। তাহলে কোষ বিভাজনের তাৎপর্যটা নিয়ে আজকে আলোচনা করে এই কোষ বিভাজন টপিকসটা শেষ করব। কোষ বিভাজনের তাৎপর্য। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে 3 প্রকার কোষ বিভাজন পড়েছো, সেখান থেকেই আমরা এই তাৎপর্যগুলো অলরেডি পেয়ে গেছি যে কোষ বিভাজনের ফলে কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। আর কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে যে সেখানে বৃদ্ধি ঘটবে। যেমন আমাদের যখন জীবন শুরু হয়েছিল, দুটি হ্যাপ্লয়েড কোষের মিলনে সৃষ্ট জাইগোট থেকে বারবার মাইটোসিস বিভাজনের ফলে কোষের সংখ্যা বেড়েছে। ভ্রূণের মধ্যে মাইটোসিস বিভাজন হতে হতে একসময় কোষের সংখ্যা যখন অধিক হয় তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে গঠিত হয়েছিল। অর্থাৎ কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং যার ফলস্বরূপ কী হবে? জীবদেহের বৃদ্ধি ঘটবে। তাহলে বৃদ্ধি হচ্ছে কোষ বিভাজনের সবচেয়ে উল্লেখযোগ্য তাৎপর্য, যে কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আর কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে, কোষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? কোষের সংখ্যা বৃদ্ধি পেলে জীবদেহের বৃদ্ধি ঘটবে। অর্থাৎ বৃদ্ধিতে বা বৃদ্ধির জন্য কোষ বিভাজনেই দায়ী। কোষ বিভাজন ছাড়া বৃদ্ধি সম্ভব নয়। তাহলে কোষ বিভাজনের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য বা যে পার্থক্যটা তোমরা শুরুতেই লিখবে তা হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ জীবদেহের বৃদ্ধি ঘটে। 2 নম্বর কি হবে? ক্ষতস্থান পূরণ বা ক্ষয়পূরণও বলতে পারো। ক্ষয়পূরণ, কোনো জায়গায় দেহের শরীরের কোনো অংশ যদি ক্ষয় হয়ে যায় তাহলে সেই ক্ষয় মেরামত করার জন্য কোষ বিভাজনের প্রয়োজন আছে। কোনো জায়গার শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলো, তাহলে আঘাতপ্রাপ্ত স্থানে কিছু কোষ নষ্ট হয়ে গেছে, সেই জায়গাতে নতুন করে কোষ যদি তৈরি করতে হয় তাহলে সেখানে কোষ বিভাজনের দরকার আছে। তাই যে কোনো জায়গায় ক্ষতস্থান নিরাময়ের জন্য সেখানে কোষ বিভাজন হতে হবে। অর্থাৎ কোষ বিভাজন হয় বলেই আমাদের ক্ষতস্থান পূরণ হয়। কোনো জায়গায় আমাদের শরীরে যখন কোনো জায়গায় কোনো ক্ষতের সৃষ্টি হয়, আমরা সাধারণত কি করি? কিছু ওষুধ লাগাই, তাই তো? ওষুধ না লাগালেও আমাদের সেখানে নিরাময় হবে, ক্ষতস্থান পূরণ হবে, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে সেই জায়গাটাকে আমি যেন জীবাণুমুক্ত রাখতে পারি। আরেকটা ব্যাপার, যদি আমি ওষুধ ব্যবহার না করি, ওই অংশটাকে জীবাণুমুক্ত রাখতে পারি, তাহলেও ক্ষতস্থান পূরণ হবে, কিন্তু সেটা নির্ভর করবে তোমার শরীরের ইমিউনিটির উপর। তোমার শরীরের নিজস্ব যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেখানে তোমার জীবাণু সংক্রমণ যেমন একদিকে প্রতিরোধ করতে হবে ওই সময়, মানে ওই অংশ দিয়ে জীবাণু সংক্রমণ ঘটে যেতে পারে। আবার কোষের যে কোষ বিভাজন প্রক্রিয়াটা সেটা তার নিজস্ব ছন্দে হবে। কিন্তু যদি আমরা ওষুধ ব্যবহার করি তাহলে সেখানে কোষ বিভাজনটা একটু ত্বরান্বিত হয়ে যাবে, যার ফলে কোষ বিভাজনটা ত্বরান্বিত হয়ে যায় বলে
ক্ষতস্থান নিরাময়টা তাড়াতাড়ি হয়। অর্থাৎ কোষ বিভাজনের ফলেই মূল হচ্ছে, তুমি ওষুধ খাও বা না খাও সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কোষ বিভাজনটা, যে কোষ বিভাজন যদি হয় তাহলেই সেখানে নতুন কোষ সৃষ্টি হবে এবং যার ফলে ক্ষতস্থান পূরণ হবে। তাহলে ক্ষয় পূরণে কোষ বিভাজনের ভূমিকা আছে, পরিষ্কার তাই তো? কোষ বিভাজনের ফলে নতুন করে সেখানে কোষ সৃষ্টি হয় বলে সেই ক্ষতস্থান পূরণ হয়। আর কি আছে? প্রজনন। এককোষী জীবেরা কোষ বিভাজনের মাধ্যমেই বংশ বিস্তার করে। একটি কোষ আছে, কোষটি বিভাজিত হয়ে গেল, একটা থেকে 2 বা ততোধিক কোষ তৈরি হতে পারে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে কোষ বিভাজনের মাধ্যমে এককোষী প্রাণীরা বংশ বিস্তার করে। আর অন্য বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে কি হয়? বহুকোষী প্রাণীদের বংশ বিস্তারের ক্ষেত্রে কোথাও রেণু তৈরি হয়, কোথাও গেমেট তৈরি হয়। তো রেণু তৈরি হোক বা গেমেট তৈরি হোক, এই প্রক্রিয়াগুলোতে কোষ বিভাজনের বিশেষ ভূমিকা আছে। কেননা গেমেট উৎপাদনের সময় তোমরা দেখেছো যে গেমেট যখন তৈরি হয় তখন সেখানে মিওসিস কোষ বিভাজন ঘটে। অর্থাৎ রেণু উৎপাদন হোক বা গেমেট উৎপাদন হোক, যাই হোক না কেন, সেখানে কোষ বিভাজনের ভূমিকা আছে। কোষ বিভাজন ছাড়া দেহ মাতৃকোষ থেকে যে মাতৃকোষগুলো আছে ডিপ্লয়েড অবস্থায় আছে, সেই ডিপ্লয়েড কোষ থেকে কখনোই হ্যাপ্লয়েড গেমেট সৃষ্টি হবে না। অর্থাৎ জীবের জনন সম্পন্ন করার জন্য কোষ বিভাজনের বিশেষ ভূমিকা আছে। তাহলে এই 3টে হলো কোষ বিভাজনের তাৎপর্য। এটাই হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব, যে এই ঘটনাগুলো কোষ বিভাজনের জন্যই সম্ভব। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন পড়ে, 2 নম্বর প্রশ্ন থাকবে যে কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো। আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছো। ইতিমধ্যে তোমাদের যখন আলোচনা হচ্ছিল যে এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তার মধ্যেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই ঘটনাগুলো কেন ঘটে এবং এই কোষ বিভাজন হওয়ার ফলে আমাদের কি লাভ হয় বা কি কোষ বিভাজনের ফলে কি হয়। কোষ বিভাজনের ফলে যেগুলো হয় সেটাই হচ্ছে তার তাৎপর্য। অর্থাৎ এই বৃদ্ধি, ক্ষয়পূরণ ও প্রজনন, আমাদের প্রজননেও কোষ বিভাজন সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটা তো বলেইছি। নিম্ন শ্রেণীর প্রাণীরা কোষ বিভাজনের মাধ্যমেই বংশ বিস্তার করে নেয়। আবার উন্নত প্রাণীদের ক্ষেত্রে রেণু উৎপাদন হোক বা উদ্ভিদের ক্ষেত্রে রেণু হোক বা এই উন্নত প্রাণীদের ক্ষেত্রে গেমেট উৎপাদন হোক, যে কোনো ক্ষেত্রেই কোষ বিভাজনের ভূমিকা আছে। কোষ বিভাজন ছাড়া এগুলো সম্ভব হবে না। তাহলে এই হলো কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে কোষ বিভাজন এখানেই শেষ হলো। পুরোটা একবার ভালো করে দেখে নেবে। আর এখান থেকে পরের ক্লাসে আমি কতগুলো প্রশ্ন দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো তোমাদের আগামী স্কুল তো খুলে গেছে, এবার স্কুলে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি।